পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক শান্তি আলোচনার অপেক্ষায় বিশ্ব শেহবাজ শরীফের সঙ্গে দুই দেশের প্রতিনিধিদের আলাদা বৈঠক। তেলের পাম্পে দূর হচ্ছে না দীর্ঘ অপেক্ষার পালা, দিনে দিনে বাড়ছে অস্থিরতা। তেল শুধু সংসদে আছে, দেশে নেই, মন্তব্য বিরোধী দলীয় নেতার। সিন্ডিকেটে বাজার নিয়ন্ত্রিত হয় এমন কথা দেশ থেকে মুছে ফেলা হবে বললেন বাণিজ্য মন্ত্রী। সাপ্লাই চেইনে যুক্ত হবে এই মডেল। সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো বিএনপির ফর্ম বিক্রি, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নারীরা মনোনয়ন পাবেন জানালেন রুহুল কবির রিজভী। দেশে হাম নিয়ে কাটেনি আতঙ্ক, সুস্থ হওয়ার পর আবার আক্রান্ত হচ্ছে অনেক শিশু, হাসপাতালে ভিড়ে ব্যাহত সেবা। কাল থেকে শুরু টিকা কর্মসূচি। এবং আসছে একাধিক তীব্র তাপপ্রবাহ, গরমের পারদ উঠতে পারে ৪২ ডিগ্রি পর্যন্ত, আছে একাধিক কালবৈশাখীর পূর্বাভাস। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তানিয়া হারুন। পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। মূল বৈঠক শুরু হওয়ার আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুই দেশের প্রতিনিধি দলের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। এদিকে সদিচ্ছা নিয়ে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। শনিবার বিকেলে ইসলামাবাদে শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠকে ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভি। তবে উভয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আশা প্রকাশ করেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। বিশ্ব রাজনীতির ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল কূটনৈতিক অধ্যায় ইসলামাবাদ টক্স, যার দিকে তাকিয়ে সারা বিশ্ব। সংঘাতের দুই পক্ষকে এক টেবিলে বসানোর এই বিরল ক্ষমতা দেখিয়ে পাকিস্তান এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। তবে নিজ নিজ স্বার্থে অনড় থাকা দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে শান্তির বার্তা আসে নাকি সংঘাত আরও ঘনীভূত হয়, তাই এখন দেখার বিষয়। পাকিস্তানের ইসলামাবাদে শুরু হয়েছে বিশ্ব রাজনীতির এক স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অধ্যায়। শান্তি প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে শহর জুড়ে জোরদার করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। তৈরি হয়েছে প্রায় অঘোষিত লকডাউনের মতো পরিস্থিতি। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইসলামাবাদে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় তেহরানের 10 দফা ও ওয়াশিংটনের 15 দফা প্রস্তাবনা নিয়ে চলছে সমঝোতার চেষ্টা, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি। যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কড়াকড়ি ও আইএইএর কঠোর তদারকি চাইলেও ইরান এটিকে সার্বভৌম অধিকার হিসেবে দেখছে এবং শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির ব্যবহারে অনড় অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচনার গুরুত্বপূর্ণ মোড়। ইরান দাবি করছে আটকে থাকা সব অর্থ অবমুক্ত করা এবং আন্তর্জাতিক সব নিষেধাজ্ঞা একেবারে তুলে নেওয়া। কিন্তু হোয়াইট হাউস বলছে ভিন্ন কথা। তাদের দাবি, ইরান পরমাণু চুক্তি মেনে চললেই কেবল ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। বিরোধ ছড়িয়েছে জলপথের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাব নিয়েও। হরমুজ প্রণালী ও সশস্ত্র গোষ্ঠী ইস্যুতে দুই পক্ষই চাপ সৃষ্টি করছে। ইরান চায় মার্কিন সেনা প্রত্যাহার, আর যুক্তরাষ্ট্র চাইছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিয়ন্ত্রণ। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই আস্থার পরিবেশ গড়ে তুলতে কাজ করছে স্বাগতিক পাকিস্তান। তাৎক্ষণিক বড় অগ্রগতির সম্ভাবনা কম হলেও বিশ্লেষকদের মতে আলোচনা চলতে থাকলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে।
ইসলামাবাদে চলমান এই সংলাপ কেবল দুই দেশের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য অগ্নিপরীক্ষা। শেষ পর্যন্ত টেবিলের তর্কযুদ্ধ চুক্তির দলিলে পরিণত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্য যুদ্ধ নতুন মোড় নিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র রয়েছে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে। এরপরও দেশে তেলের বাজার স্থিতিশীল হয়নি। রাজধানী সহ সারা দেশে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়ের একই চিত্র দেখা গেছে। এ চিত্র রাজধানী জ্বালানি তেল পাম্পের। গতকাল থেকে ভোক্তারা দাঁড়িয়ে আছেন পাম্পের সামনে। অপেক্ষায় থাকা চালকরা বলছেন 24 থেকে 25 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও মিলছে না তেল। এদিকে অনেক সময় কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার কারণে ভোগান্তি বাড়ছে বলেও দাবি করেন চালকরা। আমি প্রাইভেট কারে তেল নিতে আসছি, অকটেন নিতে আসছি গতকালকে সকাল 8টায়, এবং সারা দিন গেল, সারা রাত্র গেল, এখন আমি এই সিরিয়ালে আছি আর কি। আজকে সকাল 10টায় দিবে বলছিল, পরে আমরা এখানে ভোরে আসছি 4টায়। মহাখালী রেলগেট থেকে সিরিয়াল দিয়ে এখানে এই যে আর হয়তো 5-6টা গাড়ি পরে পাবো আর কি। বিরক্তিকর, কারণ আমরা এতক্ষণ সিরিয়াল দেওয়ার পরেও যদি কেউ সবার আগে এসে উল্টাভাবে ঢুকে যায়, এটা তো মানা যায় না। তবে অ্যাপের কারণে তেলের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এমনটাই বলছেন কর্তৃপক্ষ। অ্যাপসটা প্রথমে যিনি ক্লায়েন্ট ওনাকে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। রেজিস্ট্রেশন করার পরে ইনি পাম্পে আসবেন। পাম্পে আসার পরে আমাদের যে অপারেটর আছে সে অপারেটর অ্যাসাইন করা আছে সিস্টেমেটিক্যালি। অপারেটরের কাছে উনি কিউআর কোডটা দেবেন, আর আমাদের কিউআর কোডটা ম্যাচ করে ওনার নামে যে বরাদ্দকৃত যে তেল থাকে সেটা আমরা দিই। পরীক্ষামূলকভাবে 2টি পাম্পে চালু হয়েছে ফুয়েল পাস অ্যাপ। এটি পুরোপুরি চালু হলে তেল সমস্যা অনেকটাই নিরসন হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব। বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যেহেতু মানুষের মধ্যে প্যানিক কাজ করছে, আমরা অ্যাপসটা মূলত পাইলটিং প্রোগ্রাম হিসেবে আমরা সোনার বাংলা ফুয়েল স্টেশন এবং ট্রাস্ট ফিলিং স্টেশন এই দুটাতে প্রাথমিকভাবে চালু করেছি। এই দুটাতে হচ্ছে আমরা এবং এটি পরবর্তীতে যে সবার জন্য বাধ্যতামূলক করা হবে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, ঢাকার পাম্পগুলোতে এই মুহূর্তে ছুটির দিনে কি চিত্র দেখছেন আর গ্রাহকরা কি বলছেন? তানিয়া, এই মুহূর্তে রয়েছে আমি তেজগাঁয়ের একটি ফিলিং স্টেশনে। আমার পেছনের যে শাড়িটা, এটা আসলে আপনাকে দেখানোর মতো নয়। লম্বা শাড়ি, হাতিরঝিল পার হয়ে, হাতিরঝিলের মাঝখানের ব্রিজ পার হয়ে বেগুনবাড়ি চলে গিয়েছে গাড়ির সিরিয়াল, এবং ঘন্টা 8 থেকে 10 ঘন্টাও কেউ অপেক্ষা করছেন। এবং দেখতেই পাচ্ছেন যে বাইকের যারা সিরিয়াল রয়েছে এরা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সিরিয়ালে রয়েছে। আমরা যদি একজন বাইকার আমার সাথেই রয়েছেন, যদি একটু কথা বলি, কতক্ষণ সিরিয়ালে আছেন? আমি এখানে 3 ঘন্টা সিরিয়াল আছে। এখনো মানে কত দূর লাগবে? আরও 1-1.5 ঘন্টা লাগতে পারে। এত সিরিয়াল কেন? সরকার তো বলছে তেলের সংকট। আসলে সরকার তেল 500 টাকা দিচ্ছে। যদি তেল এই রেশন উঠায় যদি 1000 টাকার তেল দেয়, তাহলে আমরা যারা চাকরিজীবী আছি এদের তো আর সপ্তাহে একবার তেল নিলেই যথেষ্ট, আর আশা লাগে না। যারা চাকরিজীবী তারা তো আর বাইকে তেল ভরে তেল বিক্রি করবে না, এরকম লোক আছে খুব কম, কিন্তু চাকরিজীবী বেশি। এজন্য সরকারের কাছে আবেদন, কমপক্ষে 1000 টাকার তেল দিলে 1 সপ্তাহে যে কোনো চাকরিজীবীর চলে যাবে। জি তানি, আসলে আপনাকে যদি আমরা এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই সিরিয়ালটা আমার এখান থেকে আরও পাম্পের যে ফিলিং স্টেশন সেটি অনেক দূরে, এবং যে সিরিয়ালটি আপনাকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি এই সিরিয়ালটি আমরা কিন্তু তেজগাঁর একটা ভিতরের রাস্তা, এটি হাতিরঝিলকে ক্রস করে হাতিরঝিলের যে মাঝখানের যে ব্রিজটি সেই ব্রিজটি পার হয়ে বেগুনবাড়ি চলে গিয়েছে। এবং যে সিরিয়াল আমরা যদি ওনার কাছে একটু জিজ্ঞেস করি যে আপনি কতক্ষণ সিরিয়ালে আছেন ভাই? সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে। পাম্পে যেতে আরো কত সময় লাগবে? এখন আধা ঘন্টা। যদি এরপর যাই তেল না পান আসলে কেমন লাগবে? তাহলে তো ব্যর্থতা, এখন কি করার, তেল না পেলে। সরকার তো বলছে তেলের সংকট নেই। এই তেল নিয়ে তো মেলা সিন্ডিকেট চলছে, এইসব নিয়ে তো এখন চলছে। আর তো 2 গাড়ি তেল তো প্রত্যেক দিনই ঢোকাচ্ছে, কিন্তু সবাই তেল পায় বা তেল পায় না, আবার স্টকে রেখে দেয় তেল। আমাদের সামনে আর একজন বাইক চালক রয়েছেন, যদি আমরা একটু কথা বলি। ভাই কতক্ষণ সিরিয়ালে? ভাই আসি আপনার প্রায় 1 ঘন্টা প্লাস 1.5 ঘন্টার মতন। বাইকে তো অনেক অনেক কম সময় লাগতেছে। তানি, আসলে রাজধানীর প্রত্যেকটি পেট্রোল পাম্পেই কিন্তু দীর্ঘ সিরিয়াল রয়েছে এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে
বাইক এবং প্রাইভেট কার চালকদের। দেখতে পাচ্ছেন আসলে শুধুমাত্র সরকার থেকে বলা হচ্ছে তেলের সংকটটাই, কিন্তু পুরো রাজধানী জুড়ে পেট্রোল পাম্পের চিত্র কিন্তু আসলে ভিন্ন। তানিয়া, এই ছিল রাজধানীর পেট্রোল পাম্প থেকে। শুভ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হুঁশিয়ার করেছেন যে কোনো বিষয়ে সরকারকে চুল পরিমাণ ছাড় দেয়া হবে না। আর কৃষক জ্বালানি সিন্ডিকেটের শিকার হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিকী সম্মেলন। 2026 থেকে 2028 সেশনের জন্য 78 সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম। সম্মেলনে বক্তারা অভিযোগ করেন নব্য স্বৈরাচারের দিকে এগোচ্ছে সরকার। আগামী অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ট্রেডে, প্রত্যেকটি পেশায়, কলে কারখানায়, বন্দরে, রেল, বিদ্যুৎ, গুরুত্বপূর্ণ সেক্টর, পাট, সুতাকল, দিনমজুর, খেটে খাওয়া, পরিবহন, যেখানেই শ্রমিক সেখানেই শ্রমিক কল্যাণের টেলিগ্রাম আন্দোলন শুরু হবে। অতীতের আন্দোলনের মতো আবারও একত্র হওয়ার কথা জানিয়ে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বলেন, দাবি আদায়ে সরকারকে ছাড় দেওয়া হবে না। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায় তারা শুরু হয়েছে। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সেই আন্দোলনে অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসার আহ্বান আপনাদের মাধ্যমে আমি গোটা শ্রমিক সমাজের কাছে রাখলাম। এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে যোগ দিয়ে বিরোধী দলীয় নেতা জ্বালানি তেলের সংকট কাটিয়ে উঠতে সরকারের প্রতি আহ্বান জানান। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশ নাই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চুপচুপটা মানুষের কারণে এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এইগুলা হচ্ছে। জামায়াতের আমির বলেন, ক্ষমতার লোভে অন্ধ না হয়ে অতীতের সরকারের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এখানে রাজনীতি দেখার কোন সুযোগ নেই। আমরা এই ব্যাড কালচারের কবর রচনা করব। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির লক্ষ্যে প্রথমবারের মতো সিলেটে বসল কৃষকের হাট। কৃষক তার উৎপাদিত পণ্যের সরাসরি বিক্রি করবেন টোলমুক্ত এই হাটে। পণ্যের সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্বিঘ্ন বিপণন নিশ্চিত করবে এই হাট। নগরীর টিলাগড়ে বসেছে নতুন একটি হাট, যেখানে নানা ধরনের সবজি ও কৃষি পণ্য নিয়ে এসেছেন কৃষক নিজেই। প্রান্তিক এলাকা থেকে একেবারে সরাসরি টোলমুক্ত বাজারে বিক্রয় হচ্ছে এসব পণ্য। ক্রেতারাও কিনে নিচ্ছেন তুলনামূলক কম দামে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এমন ব্যতিক্রমী উদ্যোগে পাইকার, দালাল কিংবা ফরিয়াদের উৎপাত থেকে রেহাই পেয়ে খুশি কৃষকরা। মার্কেটের দামে দামে প্রায় 10-15 টাকা ব্যবধান আছে। নগরবাসীদের নিরাপদ সবজি এবং তাজা সবজি খাওয়ানোর জন্য যে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগে আমরা স্বাগত এবং ধন্যবাদ জানাই। প্রত্যেক জায়গায় যদি এরকম নেওয়া হয় আর খুবই ভালো হবে, সাধারণ জনগণের জন্য খুবই ভালো হবে। পাইকারের দাম দেয় না, পর্যাপ্ত আমরা দাম পাই না, কৃষকের লস হয়ে যায় আর কি। আর বর্তমানে যদি আমরা এই জায়গা বেচতে পারি, মালটা বেচতে পারি, তাহলে আমরা উপকৃত হব। খুচরা না বেচতে পারছি, আমরা অনেক লাভবান হতে পারবো এখানে বেচা কেনা করতে পারলে। স্বল্প মূল্যে তাজা পণ্য সরবরাহের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃষকের হাট, এমনটাই মনে করেন প্রশাসনের কর্মকর্তারা। বিকল্প একটা মার্কেট মেকানিজম, যাতে মার্কেটে কোনো ধরনের সিন্ডিকেট না হয় এবং কৃষকরা তাদের উপযুক্ত মূল্য পান এবং ভোক্তারাও কম দামে কিনতে পারেন। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান, সেই জন্যই মূলত এই ব্যবস্থা। এবং একই সাথে যারা আমাদের ক্রেতা আছে, কনজিউমার, তারা যেন কম মূল্যে এবং ফ্রেশ ভালো পণ্য পান, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা, যাতে কোনো মধ্যস্বত্বভোগী না থাকে। হাট পরিদর্শন করে মন্ত্রী জানান, বাজারের সব অব্যবস্থাপনা দূর করা হবে। অনেক সময় যারা মধ্যস্বত্বভোগী তারা পরিস্থিতিটাকে ম্যানিপুলেট করেন। তো বাজারের এই অব্যবস্থাপনাটা দূর করার উদ্দেশ্যে আমরা সিলেটে একটা পাইলট প্রকল্প হিসাবে এই কৃষকের হাটের উদ্যোগটা নিয়েছি, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তার কাছে তার পণ্যটি বিক্রি করতে পারেন। কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সারা দেশে এই প্রকল্পটাকে অনুসরণ করব।
নগরের টিলাগড় পয়েন্টে এমসি কলেজ সংলগ্ন কৃষকের হাট চালু থাকবে প্রতিদিন। সিলেটের পরগনা বাজার এলাকা থেকে কৃষকরা এই মিষ্টি কুমড়োগুলো এনেছেন এবং তারা বলছেন যে প্রতিটি মিষ্টি কুমড়া তারা যখন একেবারে মাঠ থেকে পাইকারি মূল্যে বিক্রি করতেন তখন তারা 30 টাকা দরে বিক্রি করতেন কিংবা 25 টাকা দরে, তো একই মিষ্টি কুমড়া তারা এখন বিক্রি করতে পারছেন 40 থেকে 45 টাকা দরে। অর্থাৎ কৃষক সরাসরি উপকৃত হচ্ছেন এ ধরনের বাজার থেকে, ভোক্তারাও পাচ্ছেন সহজে এবং কম মূল্যে একেবারেই তাজা পণ্যটি। তো সকলের দাবি এ ধরনের উদ্যোগ যেন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দ্বিতীয় দিনের মতো বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ জমা দিয়েছেন প্রার্থীরা। এখন পর্যন্ত 7 শতাধিক নারী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দলের আদর্শে বিশ্বাস করা এবং আন্দোলন ও ত্যাগী সদস্যদেরকেই মনোনয়ন দেওয়া হবে। শনিবার সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো শুরু হয় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণ কর্মসূচি। এদিন ফর্ম সংগ্রহের পাশাপাশি চলছে জমাদান কার্যক্রম। দলীয় মনোনয়ন সংগ্রহ করতে দেশের দূর দূরান্ত থেকে এসেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা। মনোনয়ন প্রত্যাশীদের আশা, বিগত প্রায় 1.5 যুগের গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন ও আন্দোলনে ভূমিকা রেখেছেন এমন প্রার্থীকেই বিবেচনা করবে দল। দলের কাছে আমি আশাবাদী, আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী, তার কাছে আশাবাদী, সে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের সে নির্বাচিত করবেন, এটা আমি আশাবাদী। মহান সংসদে দাঁড়িয়ে এই জনগণের কথা বলতে চাই, জনগণের দুঃখের কথা বলতে চাই এবং অবশ্যই আমি একজন কণ্ঠশিল্পী, সেই জায়গায় থেকে আমাদের শিল্পীদেরও যে যত রকম সুবিধা অসুবিধা আছে সেগুলো নিয়েও কথা বলতে চাই। দল থেকে মনোনয়ন পেয়ে কি কি কাজ করবেন সে বিষয়েও প্রতিশ্রুতি দেন বিএনপির নারী নেত্রীরা। সুসময়ে যখন আমি আমার নেতাকর্মীদের কথা বলতে পেরেছি, অবশ্যই সুসময়ে আমি আমার দেশের জনগণের কথা বলতে পারবো এবং বাংলাদেশের জনগণের জন্য তাদের যে বাংলাদেশ যে সুন্দর একটা রাষ্ট্র গঠনে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে তার হাতকে শক্তিশালী করতে পারবো। জনাব তারেক রহমান আমাদের প্রাইম মিনিস্টার যদি আমাকে মনোনয়ন দেয়, অবশ্যই আমি চেষ্টা করব আমার মন প্রাণ দিয়ে আমি আমার বাগেরহাট জেলার জন্য সমস্ত কাজ সংসদ থেকে উদ্ধার করে নিয়ে এসে আমি আমার বাগেরহাটবাসীকে দেওয়ার চেষ্টা করব। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদ সদস্য নির্বাচন করছে বিএনপি। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের এক্ষেত্রে বিবেচনা করা হবে। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রবিবার শেষ হবে মনোনয়ন সংগ্রহ ও জমাদান কার্যক্রম, যার মধ্য থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের 36টি সংরক্ষিত আসনে প্রার্থী নির্বাচন করবে বিএনপি। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে দিন দিন হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও নিশ্চিত আক্রান্ত হয়েছে আরও 80 জন। এদিকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। গত 4 বছর টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়ায় বর্তমানে হামের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য সচিব। রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে প্রায় প্রতিদিনই রোগীর পরিবার ও স্বজনদের এমন দীর্ঘ লাইন। অসহনীয় গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে তাদের। অনেকেরই অভিযোগ, গুরুতর অসুস্থ নবজাতকের ক্ষেত্রে টিকিট ব্যবস্থা পরিবর্তনের। ইমার্জেন্সি বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলা খুবই কষ্টে আছে। ওই স্বাস্থ্য সেবাটা পুরোপুরি দেওয়া করতে পারতেছে, মেনটেন করে না, কিছু হয়রানি করা। আজকে 6 দিন আছে, 6 দিনে ফ্যানটা তো চলে না, গরমে অস্থির। আর সবচেয়ে বড় অভিজ্ঞতা, এই হসপিটালে পুরুষ মানুষ আসাটা পাপ, কারণ পুরুষ মানুষের জন্য এই হসপিটালে কোথাও কোনো বাথরুম নাই, কোনো কিচ্ছু নাই। এদিকে হামের টিকা নিতে আসা শিশু রোগীদের যথাযথ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে বিশ্ব পার্কিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত সেমিনারে স্বাস্থ্য সচিব বলেন, রবিবার থেকে ঢাকা উত্তর, দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন সিটি কর্পোরেশনে টিকা কার্যক্রম শুরু হবে। গত 4 বছর এই টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়েছিল। বিভিন্ন পকেটে আমাদের এই শিশুদেরকে টিকা দেয়া হয়নি। এতে করে আমাদের উপর একটু চাপ পড়েছে। আমরা ইনশাআল্লাহ
যে পরিস্থিতি উদ্ভব হয়েছে আমরা চেষ্টা করছি সবাই মিলে আমরা এটাকে মোকাবেলা করার। গবেষকদের পরামর্শ অনুযায়ী 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের সবাইকে হামের টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান সচিব। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি মাসে আসছে একাধিক তীব্র তাপপ্রবাহ, গরমের পারদ উঠতে পারে 42 ডিগ্রি পর্যন্ত, এমন তথ্য জানিয়ে এপ্রিলে 4টি তাপপ্রবাহের তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে একাধিক কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও আছে এই মাসে। এপ্রিল মাসকে বলা হয় বাংলাদেশের উষ্ণতম মাস। প্রতি বছরই এই সময়ে গরমে হাঁসফাঁস অবস্থা পুরো দেশের। তবে এবছর এপ্রিলের শুরুতে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ও বৃষ্টির কারণে এখনও গরমের পারদ ওঠেনি তেমন। তবে এই অবস্থা থাকছে না বেশি দিন, কারণ চলতি মাসেই কমপক্ষে 4টি তাপপ্রবাহ আসছে, যার মধ্যে আছে তীব্র তাপপ্রবাহ। 2 থেকে 4টা তাপপ্রবাহ বয়ে যেতে পারে, মৃদু অথবা মাঝারি। এর মধ্যে 1 থেকে 2টা হয়তো বা তীব্র আকার ধারণ করতে পারে। তীব্র মানে তাপমাত্রা সর্বোচ্চ 42-এর কাছাকাছি পৌঁছতে পারে। 42 তার বেশি ওঠার সম্ভাবনা কম। 42 থেকে 1 থেকে 2টা হতে পারে তীব্র তাপপ্রবাহ। আর এটা স্থান যদি বলি, বিশেষ করে খুলনা এবং রাজশাহী ডিভিশনের সম্ভাবনাটা খুব বেশি। তবে চলতি মাসে আরও একাধিক কালবৈশাখী ঝড়ের বার্তাও দিয়েছে আবহাওয়া অফিস। দেশে বিচ্ছিন্নভাবে শিলাসহ 5 থেকে 7 দিন কালবৈশাখী ঝড় হতে পারে। তো 5 থেকে 7টা হলো হালকা অথবা মাঝারি, তার মধ্য থেকে 1 থেকে 3টা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এদিকে এপ্রিলের প্রথম সপ্তাহে একাধিক কালবৈশাখী ঝড় এবং একটি মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে দেশে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশজুড়ে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করছে র্যাব। তালিকা প্রস্তুত শেষে এতে থাকা সব অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। বলেন, সাম্প্রতিক সময়ে র্যাব স্বাধীনভাবেই কাজ করছে। মানব পাচারকারী, অস্ত্রধারী সন্ত্রাসী চট্টগ্রামে হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট কাইল রক্সি এবং চট্টগ্রামের পতেঙ্গায় মাছ ধরা ট্রলার থেকে 5 লাখ ইয়াবাসহ 9 জনকে গ্রেপ্তারের বিষয়ে শনিবার সংবাদ সম্মেলন করে র্যাব। র্যাব জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় চাঁদাবাজদের একটি আইন-বায়াস তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। যারাই তালিকায় থাকবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক। চাঁদাবাজদের একটি লিস্ট তৈরি করি, যেটা আনবায়াসড। এই লিস্টের আওতাধীন প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কল্যাণপুরে একটি হাসপাতালের উদ্যোক্তার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেয় সংস্থাটি। আমাদেরও যে ছায়া তদন্তের কার্যক্রম সেটা চলমান আছে, আমাদের সেই যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলমান আছে। আমরা নিশ্চিত হলে অবশ্যই অতি দ্রুততম সময়ে অপরাধীকে আইনের আওতায় আনতে পারবো ইনশাআল্লাহ। এছাড়াও সাম্প্রতিক সময়ে র্যাব স্বাধীনভাবেই কাজ করছে এবং কোনো ধরনের বেআইনি চাপ নেই জানিয়ে এই কর্মকর্তা আরও জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের কাছে বর্তমানে এই ধরনের কোনো রকমের রাজনৈতিক প্রেশার নেই এবং গত জুলাই আগস্টের পর থেকে র্যাব এই ধরনের মানবতা বিরোধী কোনো ধরনের কাজে সংশ্লিষ্ট হয়নি। সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট থেকে বড় সব স্তরের অপরাধীকেই বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব। তার অবশ্যই আইনের আওতায় আসতেই হবে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে একটি দরবারে ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মাজারের স্বঘোষিত পীর শামীম রেজা গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, সকালে শামীম রেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে কোরআন নিয়ে তাকে বিভিন্ন বক্তব্য দিতে দেখা যায়। এ সময় স্থানীয়দের একটি দল ধর্ম অবমাননার অভিযোগ তুলে তার দরবারে হামলা চালায়। গণপিটুনিতে গুরুতর আহত হন শামীম রেজা সহ 3 জন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা 3:15টার দিকে শামীম রেজার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাগেরহাটের হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজারের দিঘিতে একটি কুকুরকে কুমিরে টেনে নিয়ে যাওয়ার ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাটি চাপা দেয়া কুকুরটির মরদেহ তুলে সংগ্রহ করা হয়েছে নমুনা। দুপুরে কয়েকজন প্রাণী অধিকার কর্মীর সঙ্গে মতবিনিময় এবং ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসন। ঘটনা তদন্তে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
আতিয়া খাতুনকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। 8 এপ্রিল মাজারের দিঘির কাছে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড় দেয়। কয়েকজন তখন কুকুরটিকে তাড়াতে লাঠি ছুঁড়ে মারে। এরপর মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকানকে আঁচড় দেয়। তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। এরপর একটি কুমির কুকুরটিকে টেনে পানির নিচে নিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর কুকুরটির মরদেহ দিঘির অন্য পাশে ভেসে ওঠে। পরে সেটিকে উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়। সদস্য বিশিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার এবং বাগেরহাট মডেল সদর থানার ওসি সাহেব একসাথে করে আমাদের তদন্ত চলছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে পর্যটনকে এগিয়ে নিতে ঢাকা ট্রাভেল মার্ট মেলায় অংশ নিয়েছে মালয়েশিয়া। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাদা ওসমান মেলায় প্যাভিলিয়ন উদ্বোধন করেন। 3 দিনব্যাপী মেলায় মালয়েশিয়ার 17টি প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে, যার নেতৃত্বে রয়েছেন ইন্টারন্যাশনাল প্রমোশন ডিভিশন এশিয়া ও আফ্রিকার উপপরিচালক সলেউদ্দিন আহমদ। এই পদক্ষেপ দক্ষিণ এশিয়া অঞ্চলে ভিজিট মালয়েশিয়া 2026 প্রচারণা এগিয়ে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। লেজেন্ডস লিগে প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ। আশরাফুল মাহমুদুল্লাহ রিয়াদরা রোমাঞ্চিত। সিজন 3-তে বাংলাদেশের হয়ে ভালো খেলার প্রত্যাশা মোহাম্মদ আশরাফুলের। মাহমুদুল্লাহ দলের আস্থা রাখতে প্রস্তুত। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে মাশরাফি সাকিব রাখা হয়নি দলে, জানিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের সহ স্বত্বাধিকারী সানিয়ান তানিম। প্রথম মানে আনন্দ, প্রথম মানেই বিশেষ। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশ অংশ নিচ্ছে প্রথমবার, যে কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের পরিচিতি পর্ব ঘটা করে সেরেছে বিসিবি। প্রেস কনফারেন্সে উপস্থিত আশরাফুল রিয়াদরা। সবাইকে চমকে দিয়ে সেখানে উপস্থিত বিসিবি সভাপতি তামিম। জাতীয় দলের সাবেক সতীর্থ মাহমুদুল্লাহকে জড়িয়ে ধরলেন। আরেক সাবেক ক্রিকেটার আশরাফুলের সাথেও সাক্ষাৎ করেছেন তামিম। এরপর বসে পড়লেন সাংবাদিকদের চেয়ারে। কে কি বলেছেন তা মনোযোগ দিয়ে শুনেছেন। সবসময় ভাবছিলাম যে আসলে বাংলাদেশ কবে খেলবে। ধন্যবাদ আপনাদের যে আপনারা সিজন 3-তে টিমটা নিয়েছেন। তো আমাদের একটা অপরচুনিটি, বাংলাদেশ থেকে আমরা সবাই যাওয়ার একটা অপরচুনিটি আছে খেলার। মাহমুদুল্লাহ আশরাফুল খেললেও অনিশ্চিত তামিম। সাবেক ক্রিকেটারের কাঁধে বিসিবি সভাপতির দায়িত্ব। উৎসব মুখর পরিবেশে মাশরাফি সাকিবকেও স্মরণ করেছেন অনেকে। অক্রিকেটীয় কারণে দুজনকে দলে রাখা আপাতত অসম্ভব। যদি মাশরাফি ভাই বা সাকিব খেলতে পারে তাহলে উই উড লাভ টু হ্যাভ দেম দেয়ার, বিকজ বাট এন্ড অফ দ্য ডে এটার একটা কমপ্লিকেশন আছে। আমাদের গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, আমাদের বিসিবির সাপোর্ট লাগবে। যখন লেজেন্ডসরা খেলতে যাবে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশের 16 কোটি মানুষ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। দল নিয়ে প্রত্যাশার কথা শুনিয়েছেন মাহমুদুল্লাহ। মজার ছলে বলেছেন, দরকার পড়লে এই টুর্নামেন্টেও জাতীয় দলের মতো ব্যাটিং অর্ডার কম্প্রোমাইজ করবেন। যদি ব্যাটিং অর্ডারের কথা চিন্তা করি প্রবাবলি করব, যদি অবশ্যই টিমের যদি প্রয়োজন করব। গোয়িং ফর দ্য চ্যাম্পিয়নশিপ এবং হোপফুলি ইনশাআল্লাহ উইল গোনা প্লে ওয়েল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের আগের 2 আসরে ছিল না বাংলাদেশ। 2 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ভালো কিছুর প্রত্যাশা ক্রিকেটারদের। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।